ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার চলাচলে অবরোধের নির্দেশ ট্রাম্পের। মাদুরো সরকারকে সন্ত্রাসী সংগঠন আখ্যা, চুরি করা মার্কিন সম্পদ ফেরত দেওয়ার দাবি, কারাকাসের নিন্দা। সিরিয়া, মালি সহ 5 দেশের নাগরিকের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। তালিকায় আছে ফিলিস্তিনের নাম। দেশের নিরাপত্তা নিশ্চিত এই পদক্ষেপ, বলছে হোয়াইট হাউস। ইউক্রেনের কিয়েভ ও সুমি শহরে রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000 ঘরবাড়ি। একদিনে জেলেনস্কি বাহিনীর প্রায় 200 ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে থেমে থেমে চলছে পাল্টাপাল্টি হামলা। নতুন করে সংঘাতে এ পর্যন্ত নিহত 32। নমপেনকে আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, দাবি ব্যাংককের। এবং তীব্র শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা, ঠান্ডায় শিশুর মৃত্যু। চুক্তির পর উপত্যকায় সহায়তা প্রবেশে ইসরায়েলি বাধার অভিযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার পর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল, জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা। এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুঁশিয়ার করেন তিনি। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা সরকারের উপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটছে। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন নিষেধাজ্ঞায় থাকা সব তেল ট্যাঙ্কারের ভেনেজুয়েলায় প্রবেশ ও ত্যাগ আটকানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলাকে দক্ষিণ আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় নৌবাহিনী অবরুদ্ধ করে রেখেছে। দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল, জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা। এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টটিতে মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপের জবাব দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে দাবি করেন, ভেনেজুয়েলা তেল, জমি এবং খনিজ সম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। ট্রাম্পের মন্তব্য সেই সত্য উন্মোচন করেছে বলে দাবি তার। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন, মুক্ত বাণিজ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা লঙ্ঘন করেছেন। ডেলসি সাফ জানান, ভেনেজুয়েলা কখনোই কোনো সাম্রাজ্য বা বিদেশি শক্তির উপনিবেশ হবে না। এদিকে গেল সেপ্টেম্বরে ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলার পুরো ভিডিও প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন সমরমন্ত্রী পিট হেগসেথ। বলেন, এটি অত্যন্ত গোপনীয় ভিডিও হওয়ায় জনসমক্ষে প্রকাশ করা হবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফিলিস্তিন, সিরিয়া সহ 6টি দেশের নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের কথা নিশ্চিত করে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ। অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, সিরিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজার সহ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর আগে জুন মাসে ঘোষিত 12 দেশের নিষেধাজ্ঞার তালিকার সঙ্গে এবার এই দেশগুলো যুক্ত হলো। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ। হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষের ইস্যুকৃত পাসপোর্টধারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। হোয়াইট হাউসের দাবি, পশ্চিম তীর ও গাজায় সক্রিয় যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক হত্যায় জড়িত এবং চলমান যুদ্ধের কারণে যথাযথ যাচাই বাছাই সম্ভব নয়। সিরিয়ার উপর নিষেধাজ্ঞার জারির সময়টি উল্লেখযোগ্য, কারণ সম্প্রতি ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে। গত নভেম্বরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা হোয়াইট হাউস সফর করেন। তবে হোয়াইট হাউস জানায়, সিরিয়া এখনও পাসপোর্ট ও নাগরিক নথি ইস্যুর জন্য কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং নিরাপত্তা যাচাই ব্যবস্থাও অপর্যাপ্ত।
এই সিদ্ধান্তের পেছনে ইসলাম বিদ্বেষী রাজনৈতিক বক্তব্য জোরালো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের আগে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণাও দেন। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড অস্ট্রেলিয়ার হামলার ঘটনা উল্লেখ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করেন। সমালোচকদের মতে এসব পদক্ষেপ মুসলিম অধ্যুষিত দেশগুলোকে লক্ষ্য করে নেয়া রাজনৈতিক সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি করছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের কিয়েভ ও সুমি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক করা হয়। সুমি অঞ্চলে ব্যাপক ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এখনও প্রায় 60,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দোনেৎস্কেও রুশ হামলার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে একদিনে তারা প্রায় 200 ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। থাইল্যান্ডে নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। কম্বোডিয়া জানায় নতুন করে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত তাদের 15 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলেছে। থাইল্যান্ড বলছে সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকেই আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী শহরে দেখা দিয়েছে অচল অবস্থা। কম্বোডিয়ার পইপেট শহরে আটকা পড়েছেন প্রায় 6,000 থাই নাগরিক। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা। নমপেনের দাবি, সংঘাতে সেনা সদস্যদের পাশাপাশি তাদের বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, থাই সেনাবাহিনী F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। আর থাই কর্তৃপক্ষ বলছে কম্বোডিয়ায় চুক্তি ভঙ্গ করে প্রথমে হামলা চালায়। আত্মরক্ষার্থেই পাল্টা জবাব দেয় থাইল্যান্ড। থাইল্যান্ড বলছে সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকে আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ব্যাংককে এক ব্রিফিংয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাটি নলিতা আন্দামো বলেন, আগ্রাসনকারী দেশ হিসেবে কম্বোডিয়ারই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া উচিত। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন অপসারণে আন্তরিক সহযোগিতার আহ্বান জানায় থাইল্যান্ড। সীমান্ত বন্ধ থাকায় কম্বোডিয়ার পইপেট শহরে অচলাবস্থা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হঠাৎ সীমান্ত বন্ধ ঘোষণা হওয়ায় শহরটিতে আটকে আছেন প্রায় 6,000 থাই নাগরিক। তাদেরকে দেশে ফেরানোর চেষ্টা করছে ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সীমান্ত চেকপোস্ট বন্ধ রাখা হয়েছে। আমাদের ওপর এই ঘটনার উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। সীমান্তের কাছাকাছি বাজার বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় ব্যবসা করা সম্পূর্ণরূপে অসম্ভব। এমনটা চলতে থাকলে আমি হয়তো ব্যাংককে গিয়ে কাজ করতে পারি। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ককে হাতিয়ার করে চাপ সৃষ্টি করছেন কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে থাই প্রধানমন্ত্রী আনুতিন চানবিরাকুল জানান, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসী আটক কেন্দ্রে বন্দীদের ওপর অমানবিক আচরণ ঠেকাতে ব্যর্থ যুক্তরাজ্য সরকার। বাংলাদেশি ও মিশরীয় নাগরিকের মামলার পর যুগান্তকারী রায় ব্রিটিশ হাইকোর্টের। তীব্র শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা। ঠান্ডায় জমে এক শিশুর মৃত্যু হয়েছে। উপত্যকার এক এলাকার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের 30 সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের দাবি, 2023 সালের ডিসেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে। অন্যদিকে তেল আবিব সফরে গিয়ে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইসরায়েলি অবরোধ ও সহায়তা সংকটের মধ্যে আগে থেকেই চরম মানবিক বিপর্যয়ের মুখে গাজা। এর মধ্যে শীত ও বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা। ধ্বংসস্তূপ আর সহিংসতায় একের পর এক প্রাণহানির খবর আসছে উপত্যকাটি থেকে। এরই মধ্যে গাজায় প্রচণ্ড শীতে মৃত্যু হলো এক শিশুর। হাইপোথার্মিয়ায় ভুগে শিশুটি মারা গেছে বলে জানা যায়। এর পাশাপাশি বৃষ্টির কারণে একটি ভবন ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। টানা শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে গাজার শরণার্থী তাঁবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে তলিয়ে গেছে। নিরাপদ বাসস্থানের অভাব ও পর্যাপ্ত ত্রাণ না থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
চলমান পরিস্থিতিতে গাজা সিটির আল রিমাল এলাকায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের 30 সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গাজা সিভিল ডিফেন্স জানায় সালেম পরিবারের সদস্যরা 2023 সালের ডিসেম্বরের ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের জাতিসংঘ রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের উৎখাত ও প্রতিস্থাপনের নীতি অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন, দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে। একই সঙ্গে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলছে, এতে চুক্তির দ্বিতীয় ধাপ ভেস্তে যেতে পারে। এদিকে তেল আবিব সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা ব্যক্ত করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ তৈরি হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দিয়েছে ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ সবসময় ভারতের অংশ ছিল এবং থাকবে। এর আগে জম্মু ও কাশ্মীর ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবচেয়ে পুরনো অমীমাংসিত বিরোধ হিসেবে দাবি করেন পাকিস্তানের প্রতিনিধি। তার অভিযোগ, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা নয়াদিল্লির আন্তর্জাতিক দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিডারশিপ ফর পিস শীর্ষক এক বিতর্ক পর্বে পাকিস্তানের প্রতিনিধি আবারও কাশ্মীর ইস্যুতে কথা বলে আলোচনার ঝড় তুলে দেন। সংস্থাটিতে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ দাবি করেন, জম্মু ও কাশ্মীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা সবচেয়ে পুরানো অমীমাংসিত বিরোধগুলোর একটি। বলেন, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে ফেলছে বলেও দাবি করেন তিনি। পাকিস্তানের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনি হরিশ দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও ভারতেরই থাকবে। এ সময় তিনি ইসলামাবাদকে সরাসরি সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, পাকিস্তান জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সিন্ধু পানির পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দেয় ভারত। হরিশ বলেন, 65 বছর আগে ইতিবাচক উদ্দেশ্যে এই চুক্তি করা হলেও পাকিস্তানের যুদ্ধ ও সন্ত্রাস এই চুক্তির মান রাখতে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও তুলে ধরেন ভারতীয় প্রতিনিধি। এছাড়াও তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড, তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ নিষিদ্ধ করা এবং 27তম সংশোধনীর মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি দেওয়ার বিষয়গুলোকে সাংবিধানিক কু হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাজ্যের অভিবাসী আটক কেন্দ্রগুলোতে বন্দীদের উপর অমানবিক ও অসম্মানজনক আচরণ ঠেকাতে ব্যর্থ হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটক ব্যক্তিদের সুরক্ষার কাঠামোকে অবৈধভাবে ব্যর্থ আখ্যা দিয়ে যুগান্তকারী রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। রায় বলা হয়, বন্দী অভিবাসীদের শারীরিক ও মানসিক অসুস্থতা নিয়ে বছরের পর বছর অবহেলা করেছে প্রশাসন। যুক্তরাজ্যের অভিবাসীদের বন্দিশালা বা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলো মূলত যাদের ভিসা বা আশ্রয় সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়নি তাদের সাময়িকভাবে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। এই বন্দিশালায় অপরাধী নয় এমন মানুষদের দীর্ঘ সময় ধরে বন্দী রাখা হয়, যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। তবে ব্রিটেন সরকার বারবার দাবি করে আসছে, এসব কেন্দ্র আইন ও নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। এবার যুক্তরাজ্যের অনিয়মের বিরুদ্ধে এক যুগান্তকারী রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জাস্টিস জেফোর্ড রায় স্পষ্ট করেছেন, ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের 3য় অনুচ্ছেদ অনুযায়ী আটক ব্যক্তিদের সুরক্ষা কাঠামো অবৈধ ও ব্যর্থ। মামলাটি করেন একজন বাংলাদেশি ও একজন মিশরীয় নাগরিক, যারা 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত গ্যাটউইকের কাছে ব্রুক হাউস অভিবাসন আটক কেন্দ্রে বন্দী ছিলেন। মামলার মূল বিষয় ছিল রুল 35, যা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বিধান, যা অনুযায়ী চিকিৎসকদের মানসিক অসুস্থতা, আত্মহত্যার ঝুঁকি বা আত্মক্ষতির প্রবণতা দেখা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে জানাতে হয়, যাতে আটকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায়। আদালত জানিয়েছে, বাদীদ্বয়ের মানসিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটলেও এবং তারা সার্বক্ষণিক আত্মহত্যা প্রতিরোধ নজরদারিতে থাকলেও তাদের আটক রাখার যৌক্তিকতা রুল 35 এর আওতায় একবারও মূল্যায়ন করা হয়নি।
বিচারপতি জেফোর্ড উদ্বেগ প্রকাশ করে বলেন, আত্মহত্যা নজরদারিতে থাকা বন্দির সংখ্যা আর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রুল 35 রিপোর্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার ভাষায় অন্তত 2017 সালে ব্রুক হাউস তদন্ত প্রতিবেদন থেকেই ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের অধিকার রক্ষার ধারাবাহিক ব্যর্থতার একটি পরিষ্কার চিত্র দেখা গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিডনির বন্দাই বিচে বন্দুক হামলায় মূল অভিযুক্তদের একজন ভারতীয় পাসপোর্টধারী সাজিদ আকরাম নামের ওই ব্যক্তি হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও ভারতের তদন্তকারী সংস্থাগুলো। 1998 সালের শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো সাজিদ আকরাম প্রায় 27 বছর হায়দ্রাবাদে বসবাস করলেও ভারতের সঙ্গে তার পারিবারিক যোগাযোগ সীমিত ছিল বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। তেলেঙ্গানা পুলিশের দাবি, অভিযুক্তের উগ্রপন্থায় জড়ানোর সঙ্গে ভারতের কোনো সাংগঠনিক বা আদর্শিক যোগসূত্র পাওয়া যায়নি। রোববারের হামলার সময় পুলিশের গুলিতে নিহত হন 50 বছর বয়সী সাজিদ আকরাম, আর তার 24 বছর বয়সী ছেলে নাভিদ আকরাম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ SIR এর প্রথম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 59 লাখ নাম। একই সঙ্গে অন্তত 30 লাখ ভোটারের পূর্বসূরির সঙ্গে বর্তমান অবস্থার মিল না থাকায় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তলব করা হবে বলেও জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই ভোটার তালিকার খসড়া নাম প্রকাশ হতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ সহ ভারতের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বা নিবিড় নিরীক্ষণ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যে গত 4 ডিসেম্বর প্রথম দফার খসড়া তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে 16 তারিখ করা হয়। নির্ধারিত তারিখেই সকাল থেকে প্রকাশ পায় বহুচর্চিত এই খসড়া ভোটার তালিকা। এতে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,16,631 জন। তবে এই তালিকা থেকে 1,66,00,000 লাখ ভোটারকে সন্দেহের চোখে দেখছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় 2024 সালের তালিকা থেকে বাদ পড়েছেন 58,20,898 জন। কমিশনের দাবি, বাদ যাওয়া নামগুলোর মধ্যে প্রায় 25 লাখ মৃত ভোটার, 12,01,000 ভোটার তালিকায় ফর্ম পূরণ করেননি অথবা তাদের পাওয়া যায়নি কিংবা নিখোঁজ। প্রায় 20 লাখ ভোটারের ঠিকানা পরিবর্তন করেছেন এবং 2 লাখ ভুয়া ভোটার রয়েছে। এখন বড় প্রশ্ন, প্রায় 59 লাখ বাদ দেওয়ার পরও কেন 1,66,00,000 ভোটারকে সন্দেহজনক হিসেবে দেখছেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানিয়েছে, এই সংখ্যক ভোটার 2002 সালের সর্বশেষ SIR তালিকার সঙ্গে নিজেদের বাবা মা পূর্বপুরুষদের নামের লিঙ্ক করতে পারেননি। এছাড়াও ফর্ম পূরণে ভুল কিংবা অন্য কোনো ধরনের অসঙ্গতি রয়েছে বলেও জানায় কমিশন। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে এদিনও একইভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যায় কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা BLOদের। তাদের অভিযোগ, কমিশন তাড়াহুড়া করতে গিয়ে তালিকায় একাধিক ভুল করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 14 ফেব্রুয়ারি। ভোটাররা ভোট দেবে, এদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। যদি ওদের নাম না থাকে আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, প্রয়োজনে কোর্টে যাব, কিন্তু কারুর ভোটের অধিকার কেড়ে নিতে দেব না। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় CAর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি SIR থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে SIR-এ তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধনকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করলেও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিহারেও একইভাবে এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় 62 লাখ নাম তালিকা থেকে বাদ পড়ে। এরপরই রাজ্যটিতে বিধানসভা ভোট হয় এবং বিজেপি অতীতের রেকর্ড ভাঙা ব্যবধানে আসন লাভ করে এবং রাজ্যটিতে নীতিশ কুমারের সঙ্গে জোট সরকার গড়ে ক্ষমতায় বসে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের মৃত্যুর 14তম বার্ষিকী পালন করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানী পিয়ংইয়ং এর মানসুহিল গ্র্যান্ড মনুমেন্টে কিম জং ইল ও রাষ্ট্র প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর ভাস্কর্যের সামনে ফুল দিচ্ছেন সাধারণ মানুষ ও সেনা সদস্যরা। গণমাধ্যমটি জানায়, বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্মৃতিসৌধেও কর্মকর্তা, সেনা সদস্য ও শিক্ষার্থীরা ফুলের তোড়া ও পুষ্পস্তবক অর্পণ করেন। কিম জং ইলের মৃত্যু হয় 2011 সালের 17 ডিসেম্বর। হৃদরোগজনিত জটিলতায় তার মৃত্যু হয় বলে জানায় প্রশাসন। আন্তর্জাতিক সময়,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানি ও $1000 কোটি ক্ষতিপূরণ মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বার্তা সংস্থা এফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য নিশ্চিত করেন বিবিসির এক মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। মিয়ামির ফেডারেল আদালতে করা মামলায় ট্রাম্পের অভিযোগ, বিবিসির তথ্যচিত্রে তার 2021 সালের ভাষণের দুটি আলাদা অংশ জোড়া লাগিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি সরাসরি সমর্থকদের ক্যাপিটালে হামলার আহ্বান জানাচ্ছেন। যদিও ভুল স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গাড়ি শিল্পের চাপের মুখে 2035 সাল থেকে কম্বাসশন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। এতে বৈদ্যুতিক গাড়ি নির্ভর কঠোর নীতি থেকে কিছুটা সরে এসে নির্গমন কমানোর লক্ষ্যেই জোর দিচ্ছে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় ধরনের পিছু হটা। গাড়ি নির্মাতাদের চাপের মুখে 2035 সাল থেকে কম্বাসন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইইউ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় কমিশন প্রস্তাব করে 2035 সাল থেকে শতভাগ শূন্য নির্গমন বাধ্যবাধকতার পরিবর্তে নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী 2021 সালের তুলনায় কার্বন ডাই অক্সাইড নির্গমন 90% কমালেই চলবে। এতে প্লাগ ইন হাইব্রিড ও রেঞ্জ এক্সটেন্ডার সহ কিছু নন ইলেকট্রিক গাড়ি বিক্রির সুযোগ থাকবে। জার্মানি, ইতালি ও ইউরোপের শীর্ষ অটোমেকারদের চাপের পর এই সিদ্ধান্তে আসে ইইউ। বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ইউরোপীয় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই সময় ও নীতিগত ছাড় চেয়ে আসছিল। প্রস্তাব অনুযায়ী অবশিষ্ট নির্গমন পুষিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত লো কার্বন স্টিল, সিনথেটিক ই-ফুয়েল এবং কৃষি বর্জ্য বা ব্যবহৃত রান্নার তেল থেকে তৈরি বায়োফিউলের ব্যবহারের সুযোগ থাকবে। ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইউর জলবায়ু কমিশনার জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপকে আরও দ্রুত এগোতে হবে। তবে সমালোচকদের মতে এটি গত 5 বছরের নেয়া ইউর সবুজ নীতির সবচেয়ে বড় পিছপা হওয়া। প্রস্তাব কার্যকর হলে 2030 থেকে 2032 সালের মধ্যে গাড়ির নির্গমন কমানোর লক্ষ্য 55% নির্ধারণ করা হবে, আর ভ্যানের ক্ষেত্রে 2030 সালের লক্ষ্য 50 থেকে কমিয়ে 40% করা হবে। সিদ্ধান্তটি এখন ইউ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। বড়দিন উপলক্ষে বর্ণিল আলো আর সাজসজ্জায় জাদুকরী নগরীতে পরিণত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। উৎসব মুখর পরিবেশ স্থানীয় এবং বিদেশি পর্যটকদের টানছে সমানভাবে। অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ভিয়েনা শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং স্থাপত্যের জন্য বরাবরই বিখ্যাত। বড়দিন ঘিরে শহরটি ক্রিসমাস মার্কেটের প্রবেশদ্বারের পাশাপাশি পুরো পথ মোহনীয় আলোয় সজ্জিত। মার্কেটের ওপরে ভাসমান বড় ক্রিসমাস গাছ এবং আলোর তৈরি উজ্জ্বল কৃত্রিম লাল হৃদয় আকৃষ্ট করছে দর্শনার্থীদের। আলোকসজ্জায় ঝলমল করছে প্রতিটি দোকান, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে। বিক্রি হচ্ছে হাতের তৈরি বল, ক্রিসমাস সাজসজ্জা এবং বিভিন্ন উপহার সামগ্রী। কেনাকাটার রাস্তাগুলোতেও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানোর পাশাপাশি আলোকিত করা হচ্ছে পুরো শহরকে। স্থানীয় ও বিদেশি পর্যটকরা এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। ছুটির মৌসুমের আনন্দ উপভোগ করছেন অনেকে। লাইটিং ও সাজসজ্জা ভিয়েনার শীতকালীন মাসের অন্যতম প্রধান আকর্ষণ। দূর দূরান্ত থেকে ছুটে যান মানুষ। ভিয়েনার এই জাদুকরী পরিবেশই শহরকে পরিচিত করেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাসযোগ্য শহর হিসেবে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার চলাচলে অবরোধের নির্দেশ ট্রাম্পের। মাদুরো সরকারকে সন্ত্রাসী সংগঠন আখ্যা। চুরি করা মার্কিন সম্পদ ফেরত দেওয়ার দাবি, কারাকাসের নিন্দা। সিরিয়া, মালি সহ 5 দেশের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা। তালিকায় আছে ফিলিস্তিনের নাম। দেশের নিরাপত্তা নিশ্চিত এই পদক্ষেপ, বলছে হোয়াইট হাউস। এবং ইউক্রেনের কিয়েভ ও সুমি শহরে রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 60,000 ঘরবাড়ি। একদিনে জেলেনস্কি বাহিনীর প্রায় 200 ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।